আসসালামু আলাইকুম। তোমাদের আজকে পড়াবো পেজ নাম্বার 155 থেকে পেজ নাম্বার 155 যে 15 নাম্বার চ্যাপ্টারটা রয়েছে ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। তোমরা এমনি আগে থেকেই জানো যে পরিসীমা বলতে কি বোঝায়, ধার বা চারিদিকে বেড়া বা পাঁচিল দিতে যেটা ব্যবহার করা হয় সেটা হলো পরিসীমা। তাহলে এক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা এগুলো সব শিখেছো। তবু একবার বলে দিই, আয়তক্ষেত্রের প্রথমে বলি ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের মধ্যে আবার 3 ধরনের ত্রিভুজ আছে। কোন ভেদে বলছি না, বাহু ভেদে আমি বলছি, যেহেতু এটা পরিসীমা বের করা হচ্ছে তো বাহু ভেদেই বলছি। যদি সমবাহু ত্রিভুজ হয়, মানে 3টি বাহুই যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সমবাহু ত্রিভুজের পরিসীমাটা কি হবে? এটি সমবাহু ত্রিভুজ প্রথমে আঁকলাম, প্রত্যেক বাহু সমান, এতে যদি বেড়া দেওয়া হয় তাহলে এই ধার এই বরাবর, এই বাহু বরাবর দিতে হবে বেড়া বা পাঁচিল দিতে হবে। তাহলে ওই বেড়ার দৈর্ঘ্য কত? এ বা বাহু যোগ বাহু যোগ বাহু, মানে গোটা পরিসীমা বা গোটা পাঁচিলের দৈর্ঘ্য কি লিখতে হবে? বাহু যোগ বাহু যোগ বাহু। 3 বার যদি বাহুকে যোগ করা হয়, সবাইকে তো বাহু বলা যাচ্ছে, কারণ এটা আর এটা সবাই সমান। তাহলে সবাইকে যার নামে ডাক, মানে একজনকে যার নামে ডাকবো আর দুজনকে ওই নামে ডাকছি, বাহু বলছি। তাহলে 3 বার বাহুকে এইভাবে যোগ করতে হবে, বাহু যোগ বাহু, বাহু মানে বাহুর দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি বাহুর দৈর্ঘ্য। তাহলে 3 বার বাহুর দৈর্ঘ্য, তাহলে 3 গুণ বাহুর দৈর্ঘ্য। আমি এখানে বাহুর দৈর্ঘ্য এতবার লিখিনি, এইখানটায় লিখে দিলাম কিন্তু। সমবাহু ত্রিভুজের তাহলে পরিসীমা কি হলো? 3 গুণ বাহুর দৈর্ঘ্য। এবার যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে কি হতে পারে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? এটা দুটো বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, আর নিচেরটা আলাদা। তাহলে নিচেরটা আলাদা নাম দিয়ে ডাকতে হবে। নিচেরটাকে ডাকছি ভূমি দিয়ে, কারণ নিচের ভূমি বরাবর রয়েছে, তো মাটি বরাবর, মানে মেঝে বরাবর রয়েছে মাটি বরাবর, সেজন্য একে বলা হচ্ছে ভূমি। আর উপরের গুলোকে বলবো সমান বাহুদ্বয়, কারণ দুটো বাহু তো সমান, সমান বাহুদ্বয় বা সমান, এটাকে বাহু বলছি, সমান বাহুদ্বয়। তাহলে এবার যদি এখানে পরিসীমা বের করতে হয় তাহলে কি হবে? বাহু যোগ ভূমি যোগ বাহু। তাহলে বাহু আর বাহু দুবার যোগ আছে, তাহলে এখানে কি হবে? বাহুর দৈর্ঘ্য যোগ বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য যোগ সমান বাহুর দৈর্ঘ্য যোগ ভূমি সমান, এখানে দুবার বাহু পাওয়া গেছে, তাই 2 গুণ বাহুর সমান বাহুর দৈর্ঘ্য সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য যোগ, এখনো ভূমিটা রয়েছে, তাহলে এখানে ভূমি। এটা ছবি কিন্তু। এবার বিষম বাহুর ক্ষেত্রে কি হবে? 3টে বাহুর দৈর্ঘ্যই আলাদা, বিষম বাহুর দৈর্ঘ্য ওটা লেখার প্রয়োজন পড়ছে না। যদি একটাকে এ বলা হয়, একটাকে যদি বি বলা হয়, একটাকে যদি সি বলা হয়, বা একটাকে বলা হলো বাহু, একটাকে বলা হয় অপর বাহু, আর একটাকে ভূমি, যদি এরকম ভাবে বলা হয় তাহলে কি হতে পারে? বিষমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য যোগ অপর বাহুর দৈর্ঘ্য যোগ, আমি এখানে এখনো জায়গা ধরছে না বলে পাশে লিখতে পারছি না, তাই নিচে লিখছি, তোমরা কিন্তু পাশাপাশি লিখবে, তাহলে শৌখিন দেখাবে, সুন্দর দেখাবে। যোগ ভূমি।
বিষম বাহু বলতে এরকম ধরনের একটা আঁকলাম, এই বাহুটা একটু ছোট, তারপর এটা একটু বড়, এটা অনেকটা বড়, যেটা মাটির কাছাকাছি বা নিচে একদম রয়েছে সেটাকে বলা হলো ভূমি, একটাকে বলা হলো একটি বাহু আর একটাকে অপর বাহু। এটাকে যদি একটি বাহু বলি, এটাকে অপর বাহু, কিন্তু ভূমি সব সময় নিচের দিকেই থাকবে। বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে এগুলো হলো। যাই হোক, আমাদের ব্যাপারটা কি হচ্ছে, পরিসীমা বের করবার জন্য যে বাহুগুলো দেওয়া থাকবে সেই বাহুগুলো তিনটেকে পরপর যোগ করে দিলেও হবে। তুমি যদি সুবিধার্থে 3 গুণ বাহুর দৈর্ঘ্য করো তাও হবে। যদি সমদ্বিবাহুর ক্ষেত্রেও যদি এরকম না রাখো, তুমি এই বাহুটার দৈর্ঘ্য যোগ এই বাহুটার দৈর্ঘ্য যোগ এই বাহুটার দৈর্ঘ্য করে নাও তাহলেও হবে। কিন্তু তোমাকে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনখানটা কোন দুটো বাহু সমান। এটা আর এটা যদি 5 হয়, একটা আছে 5 একটা আছে 3, তাহলে তোমাকে দেখতে হবে কোন বাহুদ্বয় সমান। তাহলে যদি 5টা দুবার হয়, 5 যোগ 5 যোগ 3 এভাবে হলো। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও তাই, একটা বাহু অপর বাহু আর একটা বাহু তৃতীয় বাহু, তিনটি বাহুর যোগফল হিসেবে করে দিলে। যদিও এগুলো এরকম ভাবে করার দরকার নেই, আমি অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি যে পরিসীমা বলতে এই চারদিকের যে ধারগুলো বা পাঁচিল দিতে যেগুলো ধরো ব্যবহার করা হবে, ধরো একটা জায়গা রয়েছে তার পাঁচিল দিতে যেগুলো ব্যবহার করা হবে, যে দৈর্ঘ্যটা ব্যবহার করা হবে সেই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে পরিসীমা। এবার তোমরা জানো বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়, আয়তক্ষেত্রের পরিসীমা কি হয়, তাহলেও একবার লিখে দিই। এরপর দেখাবো বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা তোমরা জানো যে 4 গুণ বাহুর দৈর্ঘ্য হয়, সেটাই লিখছি। আয়তক্ষেত্রের পরিসীমা কি হয়, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ হয়, এটাও জানো। তো এইগুলো কি করে হচ্ছে, বর্গক্ষেত্রের পরিসীমাটা দেখো, এই একটা যদি বর্গক্ষেত্র হয়, 4টি বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে প্রত্যেকটা কি বাহু বাহু করে লিখতে পারি। এটাকে যদি বাহু বলা হয়, এটাকেও বাহু বলা হবে, কারণ প্রত্যেক দৈর্ঘ্যই তো সমান, তাহলে প্রত্যেকজন কি বাহু বলা হলো। তাহলে 4 বার এরকম বাহুকে যোগ করতে হচ্ছে, 4 বার যদি যোগ করা হয় তাহলে কি হবে, যোগের যে সংক্ষিপ্ত রূপ সেটা 4 দিয়ে গুণ হলো, 4 গুণ বাহুর দৈর্ঘ্য। এবার যদি একটা আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের এই সূত্রটা কি করে এলো, যদি একটা আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের এই বিপরীত বাহু জোড়াগুলো সমান হয়, তাহলে এটাকে যদি এটা ছোট, এই বাহুদ্বয় ছোট, তাহলে এগুলোকে নিশ্চয়ই প্রস্থ বলতে হবে। এটা প্রস্থ, এটা প্রস্থ, আর যেগুলো অপেক্ষাকৃত লম্বা তাদেরকে বলা হবে দৈর্ঘ্য। এটা আর এটা সমান যেহেতু, তাই একেও দৈর্ঘ্য বলা হচ্ছে, একেও দৈর্ঘ্য বলা হচ্ছে। যদি সমান না হয় তাহলে দুজনকে একই নামে ডাকতে পারবো না। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে, প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য, এভাবে হবে। তাহলে দুবার প্রস্থ যোগ করা হচ্ছে আর দুবার দৈর্ঘ্য যোগ করা হচ্ছে, সেজন্য দুইটা একেবারে বাইরে নিয়ে আসা হলো, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এভাবে সূত্রটা তোমাদের এসেছে। বইতে দেখো ছবি আঁকা আছে, পেজ নাম্বার 156, কয়েকটা ছবি আঁকা আছে, সেই ছবিগুলো অনুযায়ী আমি কিছু করাই। এবার দেখো আমি বইতে যে ছবিগুলো আছে সেগুলোকে এঁকেছি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে ষড়ভুজ, একটা ষড়ভুজ, 6টি বাহুর দৈর্ঘ্য সমান একটা সুষম ষড়ভুজ আঁকা আছে, আর যে 6টা বাহু রয়েছে তাকে ষড়ভুজ বলা হয়। আর সুষম জন্য বলা হচ্ছে কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণের মাপ, প্রত্যেক বাহুদ্বয়ের যে কোণগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে সমান, সেজন্য এটা হলো সুষম একটা ষড়ভুজ। এই সুষম ষড়ভুজে প্রত্যেকটাই 6 সেন্টিমিটার করে রয়েছে। আমি এখানে সেন্টিমিটারকে আমি সিএম হিসাবে লিখছি, সি দিয়ে সেন্টি, এম দিয়ে মিটার, 6 সেন্টিমিটার।
তাহলে এক্ষেত্রে পরিসীমা কি হবে? পরিসীমা নিশ্চয়ই এই বরাবর বেড়া দিতে হবে, এই বরাবরই দিতে হবে। তাহলে 6 যোগ 6 যোগ 6 যোগ 6 যোগ 6 যোগ 6, মানে 6টা 6 বার যোগ হবে। 6 সেন্টিমিটার যোগ 6 সেন্টিমিটার, এক দুই তিন চার পাঁচ ছয়, 6 বার যদি যোগ হয় 6 গুণ 6 হবে, 6 বার আছে আর 6 সেন্টিমিটার করে আছে, 6 গুণ 6 মানে 6 6 36 সেন্টিমিটার। একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, পরিসীমার ক্ষেত্রে যেহেতু এই সেন্টিমিটার সেন্টিমিটার গুলো যোগ করা হচ্ছে, তাই এর এককটা সেন্টিমিটারই থাকবে। পরিসীমার ক্ষেত্রে একক সেন্টিমিটারে থাকলে, বাহুগুলো যেগুলো সেন্টিমিটার থাকলে সেন্টিমিটারই হবে, মিটারে থাকলে মিটারই হবে, সেরকম ভাবে করবে। ডেসিমিটার থাকলে ডেসিমিটার হিসাবেই হবে, এখানে কিন্তু স্কোয়ার হচ্ছে না। তো এই এককের জন্য অনেকটা নাম্বার কিছুটা ডিপেন্ড করে, তার জন্য একটু দেখো ভালো করে এককটা। তাহলে এটা হয়ে গেল 36 সেন্টিমিটার এর পরিসীমা, এটা কিন্তু পরিসীমা বের করেছি। তারপর যেটা আছে সেটা একটা এই শেপটার কোনো জ্যামিতিক কোনো নাম নেই। এবার এটা 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এইটা হচ্ছে 7 সেন্টিমিটার, এটাও 7 সেন্টিমিটার, এই দিকের বাইরেরটা 13 সেন্টিমিটার, এই বাইরেরটা 13 সেন্টিমিটার, এই নিচেরটা কত? নিচেরটা 30 সেন্টিমিটার, আর এর উপরেরটা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেছি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি যোগ করে দেবো, তাহলেই পরিসীমা পেয়ে যাব। তাহলে 5 যোগ 13 যোগ 7 যোগ 20 যোগ 30 যোগ 7 যোগ 13 যোগ 6, সরি 5। তাহলে এই প্রত্যেকটাকে যদি যোগ করা হয়, আচ্ছা এই সেন্টিমিটার গুলো প্রত্যেক ক্ষেত্রে না লিখেও যদি একেবারে 5 যোগ 13 যোগ 30 যোগ 13 যোগ এভাবে লেখার পরে এখান থেকে ওই লাস্ট পর্যন্ত ব্র্যাকেট দেওয়ার পর যদি সেন্টিমিটার লিখি তাও হবে। তাহলে একটা মাত্র সেন্টিমিটার লেখার জন্য আমাকে এখান থেকে অতটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে, না হলে বোঝাবে না যে সেন্টিমিটার। তাহলে এবার যোগ করো, 5 এর 5 10, 30 30 60 হলো, আর এদিকে 13 দুগুণে 26 আর 7 দুগুণে 14, 30 মানে 90 হলো, 90 সেন্টিমিটার। তারপরটা এরকম আছে এই শেপে, তাহলে এখানে যেটা থাকবে এটা কত আছে? 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। তাহলে এটার ক্ষেত্রেও কি হবে? এরকমই, এটা যোগ এটা যোগ এটা, মানে পরপর এই হিসাবে যাবে, তাহলে একটা জিনিস লিখতে ভুল হবে না। ধরো এখান থেকে স্টার্ট করলে, এইখানটা এরকম ধরলে, তাহলে এখান থেকে স্টার্ট করলে 4 যোগ 6 যোগ 10 যোগ 4 যোগ 10 যোগ 6 যোগ 4 যোগ 16, মানে একটা টি সেভ করতে গেলে তোমাকে কিরকম ভাবে পেনটাকে নিয়ে যেতে হচ্ছে সেই অনুযায়ী লিখবে, তাহলে কোনো জিনিসটা কোনো সংখ্যাটা বাদ চলে যাচ্ছে না। এই যে এখান থেকে যখন শুরু করছো তখন কোনো সংখ্যাটা বাদ চলে যাচ্ছে না, এটা যোগ এটা যোগ এইটা যোগ এইটা, এইভাবে এরকম ভাবে চললো। ঠিক আছে, তাহলে পরিসীমাগুলো তোমাদের বের করা মোটামুটি পারবে।
এরপর আমরা ক্ষেত্রফলগুলো বের করব। ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল পরে যখন বড় হবে তখন শিখবে। একটা সূত্র রয়েছে, হাফ ভূমি ইন্টু উচ্চতা। এখানে তোমাদেরকে এই জন্যই বলতে পারছি না কারণ উচ্চতা বের করার নিয়মটা একটু আলাদা, সেজন্য এখন বলতে পারছি না, ওটা থাক। যাই হোক, হাফ ভূমি ইন্টু উচ্চতা ওটা গেল, ত্রিভুজের ক্ষেত্রে গেল। তো এবার চতুর্ভুজের ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে এটা মুখস্থ করতে হবে না, চতুর্ভুজেরটা দেখো। চতুর্ভুজ প্রথমত বর্গক্ষেত্রের কি হয়, ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল কোন জিনিসটা? ক্ষেত্রফল হচ্ছে, এটা যদি বর্গক্ষেত্র হয়, এই বর্গক্ষেত্রে যদি তোমাদের এটা যে ধরো জমি যদি হয়, জমিতে তুমি আলু গাছ লাগাবে বা কোনো কিছু গাছ লাগাচ্ছ বা ঘাস লাগাচ্ছ, ঘাস, তাহলে এই বরাবর লাগাবে, নিশ্চয়ই এই ধার বরাবর শুধু লাগিয়ে দেবে না। তাহলে কি ভেতরের যে পোর্শনটা রয়েছে তাতে গোটাটা জুড়ে, গোটা অংশটা জুড়ে তোমাকে ব্যবহার করতে হবে। এগুলো 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 বরাবর সব তোমাকে গাছ লাগিয়ে যেতে হবে। তাহলে এই জিনিসটাকে বলা হয় ক্ষেত্রফল। ক্ষেত্রফল বা এরিয়া, ইংরেজিতে বলা হয় এরিয়া। এই এরিয়াটা তোমাকে তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, এই ক্ষেত্রফলটা কি হিসাবে বার করা যায়? বর্গক্ষেত্রের প্রত্যেকটাকেই বাহু বলা হয়। এই দুটো অ্যাডজাসেন্ট সাইড বা সংলগ্ন যে পরস্পর বাহু রয়েছে, এই দুটোর গুণফলকে আমরা বলবো ক্ষেত্রফল। তাহলে পরস্পর এটা এটা রয়েছে, তাহলে বাহু গুণ বাহু, তাহলে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি এককে হয়? ধরো এখানে 5 সেন্টিমিটার আছে, এবার নিশ্চয়ই একটা দেওয়া থাকলে বর্গক্ষেত্র যেহেতু বলা যদি থাকে তাহলে এটাও 5, এটাও 5, এটাও 5 সেন্টিমিটার হবে। এক্ষেত্রে ক্ষেত্রফলের এককটা কি হবে? 5 সেন্টিমিটার গুণ 5 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারকে দুবার যদি গুণ করা হয় সেটা হবে সেন্টিমিটারের স্কোয়ার হয়ে যাবে বা বর্গ সেমি হয়ে যাবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তখন কি হলো? 5 গুণ 5 মানে 5 হচ্ছে 25 বর্গ সেমি। ক্ষেত্রফলের একক তাহলে বর্গ একটা জুড়বে, যদি মিটার থাকে মিটার, বর্গ মিটার, বর্গ সেমি, বর্গ ডেসিমি, যেরকম একক থাকবে সেরকম হিসাবে আমাকে ক্ষেত্রফলটা একক লিখতে হবে। এবার যদি আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রেও তাই হবে। একটা যদি আয়তক্ষেত্র হয় এরকম, আমি কি বললাম যে ক্ষেত্রফল কি হিসাবে হয়? যখন এগুলো 90 ডিগ্রি হবে তখন হিসাবে। ক্ষেত্রফল কি হিসাবে হচ্ছে? এই পরস্পর যে সংলগ্ন বাহু দুটো তাদের গুণফল। এই যে এ আর এ পাশাপাশি জুড়ে আছে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যদি এই হিসাবে ধরা হয় এইটা গুণ এটা, তাহলে প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাও একই ব্যাপার। যে দিক দিয়ে গুণ করো না কেন, দুটো অ্যাডজাসেন্ট সাইডে বা সংলগ্ন যে বাহু দুটো রয়েছে, বাহুদ্বয়ের গুণফল, তা হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটাও ক্ষেত্রফল, তাই এখানেও বর্গ একটা জুড়বে, এককটার সঙ্গে বর্গ জুড়বে, বর্গ বর্গ একক। যদি একক যদি না লেখা থাকে, শুধুমাত্র লেখা থাকে যে একক, তখন কি লিখতে হবে? বর্গ একক। যদি সেমি থাকে বর্গ সেমি, এই হিসাবে করবে। দেখো আমি বোর্ডেতে এগুলো এঁকেছি, যেটা তোমাদের পেজ নাম্বার 157 দেওয়া আছে। প্রথমে দেখো যে ঘরগুলো টেনেছি, সেই ঘরগুলো মনে করো ওই ছোট্ট ছোট্ট ঘরের যে বর্গাকার ঘরগুলো রয়েছে, সেই বর্গাকার ঘরগুলো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার করে নিয়েছি। তাহলে বর্গক্ষেত্রগুলি, ছোট ছোট বর্গক্ষেত্রগুলির ক্ষেত্রফল কি হবে? 1 সেমি গুণ 1 সেমি সমান 1 বর্গ সেমি, তাই তো?
তার মানে এই যে ছোট ছোট প্রত্যেকটা ঘর রয়েছে, প্রত্যেকটা ঘর হলো 1 বর্গ সেমি করে। এটা 1 বর্গ সেমি, এটা 1 বর্গ সেমি, এটা 1 বর্গ সেমি, মানে প্রত্যেকটা ঘর 1 বর্গ সেমি করে তার ক্ষেত্রফল। তাহলে এই যে তোমাদের যখন কিছু কিছু ক্ষেত্রফল শেখানো হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তোমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা এখন বের করতে পারছো না, সেজন্য তোমাদের এখন কাজটা কি, তোমাদের এই বর্গাকার যে ঘরগুলো এই হিসাবে 1 সেন্টিমিটার করেই কাটতে হবে। কেটে যে ত্রিভুজটা বার করবে সেই ত্রিভুজটা ওই অনুযায়ী বসালে, একটা ত্রিভুজ যদি হয় সেই ত্রিভুজটাকে বসালে ওই বর্গাকার ছকের উপর দিয়ে, বাইরে বর্ডার দিয়ে তোমরা কেটে দিলে, দিয়ে দেখছো কটা বর্গাকার ক্ষেত্রগুলি কটা সম্পূর্ণ ঘর নিয়ে, সম্পূর্ণ কটা ঘর নিয়েছে, অর্ধেকের বেশি, অর্ধেক ঘর কতগুলো হয়েছে, কতগুলো অর্ধেকের বেশি হয়েছে, কতগুলো অর্ধেকের কম হয়েছে, দিয়ে ওখান থেকে আমরা ক্ষেত্রফল বের করব। তো মনে করো প্রথমে আমি এরকম একটা বর্গক্ষেত্র, ওই বাইরে থেকে আমি একটা বর্গাকার এরকম ছবি পেয়েছি, সেই ছবিটার ক্ষেত্রফল কত আমার জানবার দরকার। তাহলে এই ছবিটাকে নিয়ে এখানটায় এরকম করে বসালাম, বসিয়ে দেখতে পাচ্ছি এইরকম আকার একটা হলো, এইরকম হলো। তাহলে এইটার তাহলে ক্ষেত্রফল কত হলো, দেখতে পাচ্ছি 4টি পূর্ণ ঘর জুড়েই রয়েছে, 1 2 3 4টে, তাহলে 4 বর্গ একক, একটা ঘর 1 বর্গ একক, দুটো ঘর 2 বর্গ একক, তিনটে ঘর 3 বর্গ একক, চারটে ঘর 4 বর্গ একক। তাহলে এই ছবিটাকে এখানে বসালাম, দিয়ে আমি এই ছবিটাকে এরকম কাট করেও বসাতে পারতাম, কিন্তু আমি দেখছি যে সম্পূর্ণ ঘর কটায় যদি হয় তাহলে তো আমার বেশ সুবিধা হয়, অর্ধেক অর্ধেক ঘরের মাপ তো আমি বলতে পারবো না, দুটো অর্ধেক ঘরকে নিয়ে আমরা একটা ঘর ধরবো। আচ্ছা কিভাবে হবে সেটা আমি একটু বলে দিই। ধরো ওই ছবিটাকে আমি এই হিসাবেও তো বসাতে পারতাম, মনে করো অন্য আর একটা ছবি নিয়েছি, ওর মাপটা কিন্তু পূর্ণ ঘর হচ্ছে না বলে আমি ওই ছবিটা বাদ দিচ্ছি, অন্য আর একটা ছবি নিচ্ছি, সেই ছবিটা এরকম করছি, এরকম ভাবে এই ছবিটাকে বসিয়েছি। তাহলে আমরা এখানে কি দেখতে পাবো, আমার এখানে ঘরগুলো একটু টেরা ভাঙা হয়েছে, আমি যেহেতু হাতে করে টেনেছি, তোমরা কিন্তু মাপের মাপ 1 বর্গ মানে 1 সেন্টিমিটার করে প্রত্যেকটা, এই যে এই বাহুটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এই হিসাবে নেবে, না হলে এই ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে পারবে না। যাই হোক, এর ক্ষেত্রফল কি করে বার করব, দেখতে পাচ্ছি পূর্ণ ঘর কটা রয়েছে, পুরোপুরি ঘর জুড়ে রয়েছে এই ঘরটা, এটা 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 4টি ঘর আমার পূর্ণ রয়েছে। আমি এটার নাম দিলাম 1 নম্বর ছবি। 1 নম্বর ছবিতে আমি ক্ষেত্রফল কত পাচ্ছি সেটাকে লিখে নিই। সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘর পেয়েছি 4টে, আর অর্ধেক ঘর পাইনি, অর্ধেকের চেয়ে কম, এই অর্ধেকের চেয়ে বেশি, অর্ধেকের চেয়ে বেশিও পাইনি, অর্ধেকের চেয়ে কমও পাইনি। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হলো, 1 2 3 4 4 বর্গ সেমি। এরপর এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে আমি 2 নম্বর ছবি নাম দিলাম। এই 2 নম্বর ছবিতে সম্পূর্ণ যে ক্ষুদ্রতম বর্গাকার ঘর 1 2 3 4 4টি রয়েছে, লিখলাম 4টি ঘর। অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘর অর্ধেক অর্ধেক রয়েছে, এই একটা অর্ধেক রয়েছে, এই একটা অর্ধেক, এই একটা অর্ধেক, তিনটে হলো 4 5 6 7 8, আবার গুনি 1 2 3 4 5 6 7 8, 8টি অর্ধেক ঘর রয়েছে। অর্ধেক অর্ধেক দেখো ঠিক মাঝ বরাবর কেটেছে, এটাও ঠিক মাঝ বরাবর, এটাও মাঝ বরাবর, তাহলে প্রত্যেকটা অর্ধেক অর্ধেক করেছে, তাহলে অর্ধেক ক্ষুদ্রতম ঘর সংখ্যা, বর্গাকার ঘর সংখ্যা 8টি।
এবার একটা জিনিস ভাবো, যেটা অর্ধেক অর্ধেক হয়েছে, তাহলে এই অর্ধেক আর এই অর্ধেকটাকে নিয়ে আমি একটা ধরতে পারবো, একটা বর্গক্ষেত্র ধরতে পারবো। তাহলে দুটোকে নিয়ে আমি একটা বর্গক্ষেত্র ধরতে পারছি। তাহলে এই একটা হলো, এই একটা এক বর্গ সেমি, 2 বর্গ সেমি, 3 বর্গ সেমি, 4 বর্গ সেমি। তাহলে এখান থেকে 4 বর্গ সেমি পেলাম, আর 5 6 7 8 8 বর্গ সেমি ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম 8 বর্গ সেমি। তারপর এবার আর একটা অন্য দেখাই। এখানটা একটু ছোট বড় হয়েছে বলে না একটু ছবিগুলো একটু টেরা বেঁকা দেখাচ্ছে। যাই হোক, মনে করো এরকম একটা সামন্তরিক রয়েছে। এরপর দেখো এইটা হচ্ছে 3 নাম্বার ছবি। এই 3 নাম্বার ছবিতে সম্পূর্ণ ক্ষুদ্রতম যে বর্গাকার ঘরগুলো রয়েছে সেরকম কটা রয়েছে? সম্পূর্ণ রয়েছে 1 2 3 4 5 6 7 8, 8টা এরকম রয়েছে। লিখে দিলাম 8টি। টি গুলো লিখে যদি তাও ভালো। তারপর কি লেখা আছে? অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘর সংখ্যা। এখানে কোনোটা অর্ধেক নেই। দেখো এই কোণ থেকে এই কোণা বরাবর নেই, এই মাঝ বরাবর গেছে। এটা হলো অর্ধেক নয়, এটা অর্ধেকের চেয়ে একটু বেশি, এটা অর্ধেকের চেয়ে একটু কম। এটাও তাই, একটা অর্ধেকের চেয়ে একটু বেশি, এটা অর্ধেকের চেয়ে একটু কম। বইতে যেটা তোমাদের 3 নাম্বার ছবি দেওয়া আছে ওই ওই 3 নাম্বার ছবিটা এটা। আর বইতে যেটা 4 নাম্বার ছবি দেওয়া আছে সেটা আমি এখানে 2 নাম্বারে করেছি, যেটা একই আছে এটা একই করেছি। যাই হোক, এবার দেখো 3 নাম্বার যেটা আছে আমার এখানে, আমি এই জন্যই বইয়ের সঙ্গে বললাম, কারণ বইয়েতে পারফেক্ট দেখো ঘরগুলো আঁকা আছে, আমার এখানে পারফেক্ট হয়নি, সেই জন্য বললাম যে বইটা একবার দেখবে। তাহলে এখানে অর্ধেক ঘর সংখ্যা নেই, শূন্য। অর্ধেকের বেশি যে ক্ষুদ্রতম ঘর সংখ্যা, এটা অর্ধেকের বেশি, আর ওই দিকেরটা অর্ধেকের ঘর বেশি, তাহলে এটা দুটো। অর্ধেকের চেয়ে বেশি দুটো এরকম ঘর পাওয়া গেল। অর্ধেকের চেয়ে কম কটা ঘর পাওয়া গেল? একটা দুটো, এখানেও দুটো পাওয়া গেল। এবার একটা কথা ভাবো, এইখান থেকে আমি 8 বর্গ সেমি পেয়েছি। 1 2 3 4 5 6 7 8, 8 বর্গ সেমি পেয়েছি। এবার বাকি কতটা হয়েছে? এই ছোট আর বড় দুটোকে নিয়ে আমরা ধরবো 1 বর্গ সেমি। ছোট কিছুটা কম আর কিছুটা বেশি, অর্ধেকের চেয়ে একটু কম আর অর্ধেকের চেয়ে বেশি, এই দুটোকে নিয়ে আমরা 1 বর্গ সেমি ধরলাম বা একটা ঘর ধরলাম। তাহলে এই দুটোকে নিয়ে 1 বর্গ সেমি পেলাম। 8 আর 1 9 হলো, আর এইদিকে আর 1 বর্গ সেমি ধরলাম, তাহলে 10 বর্গ সেমি হয়ে গেল। তাহলে এরকম ভাবে তোমাদের যে ছবিগুলো আছে প্রত্যেকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। এক্ষেত্রে পরিসীমা নয়, কিন্তু এখানে সব ক্ষেত্রফল বের করা হচ্ছে। একটা জিনিস ভালো করে খেয়াল করবে, ক্ষেত্রফল বের করা হচ্ছে, আর ক্ষেত্রফলগুলোকে বর্গ এককে লেখা হচ্ছে, বর্গ সেমি। আমি এখানে প্রত্যেক ঘর সেন্টিমিটারে করা হয়েছে। একবার স্কেল দিয়ে মেপে নেবে যেটা 1 সেন্টিমিটার আছে কিনা, ছোট ছোট ঘরের বাহুগুলো, তাহলেই বুঝতে পারবে যে 1 সেন্টিমিটার হয়েছে কিনা। তারপর দেখো, এইভাবে আমি যদি বসাই একটা কোনো কিছু এবড়ো খেবড়ো বা যে কোনো জাতীয় যে কোনো আকারে
আমরা ক্ষেত্রফল বের করতে পারবো, যে কোনো আকারের জিনিসের আমরা ক্ষেত্রফল বার করতে পারবো। যেমন একটা বৃত্তের ক্ষেত্রফল, তোমরা এখন তো শেখোনি বৃত্তের ক্ষেত্রফল কি হয়, পরে শিখবে। তো এখন মোটামুটি জানার জন্য কি করলে, একটা বৃত্তকে এই বরাবর বসালে বা একটা কয়েন বসালে, বসিয়ে কোন ঘরগুলো ছেদ করছে সেগুলো দেখলে, তাহলে দেখতে পাচ্ছ পূর্ণ ঘরের মতো, এটা পূর্ণ ঘর যদিও হয়নি, একটু একটু ফাঁক রয়েছে। তো পূর্ণ ঘর কটা হলো, দুটো পূর্ণ ঘর হলো, আর অর্ধেকের চেয়ে বেশি হলো 4টে ঘর। তাহলে মোট কতটা বর্গ একক হচ্ছে দেখো, কত বর্গ একক হচ্ছে দেখে নাও একবার। 1 2 বর্গ একক ধরছি, আর এই দুটোকে নিয়ে অর্ধেকের যেহেতু বেশি হচ্ছে সেজন্য ওই দুটোকে নিয়ে 1.5 ধরলাম, 1 আর অর্ধেক ধরলাম, আর এটাও 1 আর অর্ধেক ধরে কত হলো 3 হলো। 4টে মিলিয়ে 3 ধরলাম, 4টে যে অর্ধেকের চেয়ে বেশি ছিল সেটাকে মিলিয়ে 3 ধরলাম, তাহলে 4টি ঘরকে নিয়ে 3 ধরলাম, সবাই অর্ধেকের চেয়ে বেশি। আমরা যেমন আগের ক্ষেত্রে মিলিয়ে মিশিয়ে করে নিয়েছিলাম, একটা অর্ধেকের চেয়ে বেশি আর অর্ধেকের চেয়ে কম মিলে একটা ঘর ধরেছিলাম, কিন্তু এখানে তো সবাই অর্ধেকের চেয়ে বেশি, সেজন্য এই 4টি ঘরকে নিয়ে একটি ঘর ধরলাম, সরি 4টি ঘরকে নিয়ে ধরে 3টি ঘর ধরলাম, তাহলে 3 আর এই 2 5, তাহলে এক্ষেত্রে কত হলো 5টি অর্ধেকের বেশি ঘর সংখ্যা, না সম্পূর্ণ ঘর সংখ্যা দুটো, অর্ধেকের বেশি রয়েছে 4টি, এই 4টিকে 3 ধরা হয়েছে আর 2 যোগ করে 5। এটা কিন্তু কাছাকাছি মান বার করেছি, একদম ওই মানটা পারফেক্ট নয়, একদম পারফেক্টলি এটা নয়। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, এই পর্যন্তই, তোমরা ভালো করে অঙ্কগুলো করবে, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।